দক্ষিণ আফ্রিকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধ জাহাজ। আরো বিস্তারিত জানিয়ে দেব। যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে ইউক্রেনের অনুরোধ নাকচ করল ইটালি। চীন রাশিয়ার সম্পর্ক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। আরো থাকছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের উপর পাল্টা নিষেধাজ্ঞা ইরানের। পুতিনের পরমাণু চুক্তি স্থগিতের ঘোষণায় বাড়ালো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, নিহত 10। পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা শি জিনপিং এর। এবং সর্বশেষে জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র কি কঠোর হুঁশিয়ারি দিলেন চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধ জাহাজ। ইউক্রেনের রুশ আগ্রাসনের 1 বছর হতে চলেছে। যুদ্ধে এ পর্যন্ত বহু মানুষ হতাহত হলেও এখনো কোন রকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যুদ্ধ থামার, বরং যুদ্ধ আরো প্রলম্বিত হচ্ছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধ জাহাজ। উদ্দেশ্য আফ্রিকা ও চীনের সঙ্গে একটি সামরিক মহড়ায় অংশ নেওয়া। রুশ বার্তা সংস্থা আরআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার রিচার্ড রে বন্দরে যুদ্ধ জাহাজটি পৌঁছেছে। বুধবার এক প্রতিবেদনের কথা বলা হয়েছে, শুক্রবার এই যৌথ মহড়ায় অংশ নেবে দক্ষিণ আফ্রিকা। দেশটির এই মহড়াকে নিয়মিত বলে দাবি করলেও দেশে সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে। সমালোচকরা বলেছেন, এতে করে পশ্চিমা অংশীদারদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্কে অবনতি হতে পারে। ইউক্রেন রুশ আক্রমণের বর্ষপূর্তি উপলক্ষে চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার এই সামরিক মহড়া শুরু হবে। এছাড়া রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তি নিয়ন্ত্রণ চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দেওয়ায় পরবর্তী দিন যুদ্ধজাহাজ দক্ষিণ আফ্রিকা পৌঁছানোর খবর জানা গেল। এদিকে রাশিয়ার উত্তরীয় নৌবহরে এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ ভ্রমণের অংশ হিসেবে দায়িত্ব পালনের রিচার্ড বেদে পৌঁছেছে যুদ্ধ জাহাজ। যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে ইউক্রেনের অনুরোধ নাকচ করল ইটালি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইটালির কাছে 15 যুদ্ধ বিমান চেয়ে যে অনুরোধ জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গতকাল ইউক্রেন সফরে গিয়ে রাজধানী কিয়েভের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, এই মুহূর্তে ইউক্রেনের কাছে বিমান সরবরাহ করার বিষয়টি তাদের বিবেচনায় নেই। ভবিষ্যতে যদি ইউক্রেন যুদ্ধ বিমান দিতে হয় তাহলে তা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শ ভিত্তিতেই দেওয়া হবে। এর আগে ইটালির বিভিন্ন গণমাধ্যম খবর ছড়িয়ে পড়েছে যে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে রোম। ইউক্রেনের প্রতি সমর্থন দেওয়ার জন্য মূলত জর্জিয়া মেলোনি কিয়েভে সফর করে গেছেন। অবশ্য এর আগে মেলোনির নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক সাবেক প্রধানমন্ত্রী সিলভি ইউক্রেনের প্রেসিডেন্ট সমালোচনা করে বলেছেন, এই ভদ্রলোক খুব নেতিবাচক ভূমিকা রেখেছে। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের জন্য জেলেনস্কির ভূমিকা দায়ী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ঘনিষ্ঠতম একজন বন্ধু বার্লুস্কনির এই বক্তব্যে খানিকটা বিব্রত হয়েছেন ইটালির প্রধানমন্ত্রী। সূত্র পাস টুডে। চীন রাশিয়ার সম্পর্ক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়ার সঙ্গে সে দেশের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিশীল। এই সম্পর্ক অনেকটা পাথরের মতো শক্ত, যা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। গতকাল রাশিয়া সফরে পৌঁছে দেশটির নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই সঙ্গে বৈঠকে এই কথা বলেন ওয়াং ই। তিনি বলেন, চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সব ক্ষেত্রে লাভজনক এবং কল্যাণকর। তিনি আরো বলেছেন, দুই দেশেরই নিজেদের জাতীয় স্বার্থ মর্যাদা রক্ষার জন্য প্রস্তুত তারা। বৈঠকে পাত্রুশেভ বলেন, মস্কো ও বেইজিং এর মধ্যকার সম্পর্কে ঐতিহাসিক মূল্য রয়েছে, যা বাইডেনের কেউ চাইলে প্রভাবিত করতে পারবে না। তিনি বলেন, দুই দেশের যেহেতু একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়, সে কারণে চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব রাশিয়া অগ্রাধিকার দেয়। পাত্রুশেভের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়াং ই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বিশ্বের শান্তি বজায় রাখতে চায় চীন ও রাশিয়ার দায়িত্ব রয়েছে। এর আগে গত শনিবার
মিউনিক নিরাপত্তা সম্মেলনে চীন পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, চলমান ইউক্রেন সংঘাত নিরসনের জন্য বেইজিং এর কাছে একটি শান্তির প্রস্তাব রয়েছে এবং আরো পরে উপস্থাপন করা হবে। সেই সময় তিনি বলেছিলেন, হয়তো কোনো কোনো শক্তি চাইবে না এই ধরনের শান্তি আলোচনা এগিয়ে যাক। সূত্র পাঁচ টুডে। ইইউ ও ব্রিটেনের উপর পাল্টা নিষেধাজ্ঞা ইরানের। ইরান কয়েক মাস ধরে চলা বিক্ষোভে মোকাবেলায় তেহরানের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা জবাব হিসেবে ইইউ ও ব্রিটেনের ৩৬ ব্যক্তি প্রতিষ্ঠানের উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। খবর পাঁচ টুডে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী বিভিন্ন গ্রুপকে সহায়তা এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো সহ সহিংসতা, অস্থিতিশীলতাকে উস্কে দেওয়ার কারণে এসব ব্যক্তি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। ইউরোপের বিভিন্ন দেশে কয়েকটি সামরিক কোম্পানি, মন্ত্রী এবং জাতীয় ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের আইন প্রণেতাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আর বলা হয়, যাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও ইরানের ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ এবং ইরানে প্রবেশের ভিসা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সোমবার ইইউ ইরানের ৩২ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান জুড়ে বিক্ষোভ শুরু পর ইইউ এর পঞ্চম দফার নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র পাঁচ টুডে। পুতিনের পরমাণু চুক্তি স্থগিতের ঘোষণায় বাড়ল পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তি স্থগিতের সিদ্ধান্তে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা আবারও বাড়ল বলে মনে করেছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। এদিকে পুতিনের এমন বেপরোয়া আচরণের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। আর পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ছাড়া ভয়ানক হবে বিশ্ব বলে সতর্কতা বার্তা দিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের। নিউ স্টার্ট চুক্তির মধ্য দিয়ে পরমাণু কর্মসূচির সীমিতকরণের বিষয়ে অঙ্গীকারবদ্ধ ছিল রাশিয়া, যুক্তরাষ্ট্র। ২০২৬ সাল পর্যন্ত এই চুক্তি মেয়াদ। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পরপরে চুক্তিটি স্থগিতের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে ঝুঁকিতে পড়ল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ চুক্তিটি। পুতিনের চুক্তি স্থগিতের ঘোষণাকে দুর্ভাগ্যজনক, দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন ওয়াশিংটন। এর প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেছেন, চুক্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া উভয়ের স্বার্থই দেখা হয়েছিল। এখানে মস্কোর দায়িত্বশীল দেখানো উচিত ছিল। রাশিয়ার এমন সিদ্ধান্ত আসলেই দুঃখজনক ও দায়িত্ব জ্ঞানহীন। তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে সমগ্র বিশ্বের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিউ স্টার্ট চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারি বলেছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দুই পরমাণু শক্তিধরের মধ্যে এ চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। কেবল দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য। সেজন্য চুক্তি বাস্তবায়নের উপর জোর দিতে চাই। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ছাড়া বিশ্ব হবে ভয়ঙ্কর। সে পরিস্থিতিতে এড়াতে সব ধরনের চেষ্টাই করতে হবে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, নিহত ১০। ওদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনে কর্মকর্তাদের বরাদ্দে এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বাহিনী গুলিতে অন্তত ১০২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বুধবার পশ্চিম তীরের নাবলুসে এই অভিযান চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এই এলাকা নিয়ন্ত্রিত অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের মন্ত্রণালয় বলেছে, বুধবার নিহত ১০ ফিলিস্তিনি হলেন আদনান শাবো বারা, ৭২, মোহাম্মদ খালেদ আনবৌদি, তামের মিনাভি এবং মুসাব ওয়াইব, হুসাইন ইসলাম এবং মোহাম্মদ আব্দুল গনি, ওয়ালিদ দাখিল আল হাদি, আশকার জাসের আব্দেল হার এবং মোহাম্মদ ফরিদ সাবান। মোট এই ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ১০টায় ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজোয়ান বিশেষ বাহিনীর সদস্যরা নাবলুসে অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। হোমার ইসলাম নামে এক পলাতক ফিলিস্তিনি যোদ্ধার বাড়ি ঘেরাও করে তার ইসরায়েলি সেনাবাহিনী শহরের সব পথ বন্ধ করে দেয়। এই পরিণতি স্পষ্টভাবে জানা যায়। লাইনসের সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযান চলাকালীন ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সঙ্গে ছিল ১২টা ব্রিগেড গ্রুপ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নাবলুসের নিরাপত্তা বাহিনী কাজ করছে। এর বেশ কিছু জানায়নি তিনি। সূত্র পাঁচ টুডে। পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা শি জিনপিং এর।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য রাশিয়া সফরের পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রে বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশিত খবরে বলা হয়, কয়েক মাসের মধ্যে রাশিয়া যেতে পারেন শি জিনপিং। ইউক্রেনের টেকসই শান্তি প্রতিষ্ঠার বহু পক্ষীয় আলোচনা অংশ হিসেবে এ সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে শি জিনপিং পুতিনের সঙ্গে কথা বলবেন বলে উল্লেখ করা হয়। খবর আল জাজিরা ও রয়টার্সের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যে শি জিনপিং এর রাশিয়া সফরের বিষয়টি এখনো প্রাথমিকভাবে আলোচনার পর্যায়ে রয়েছে। সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আগামী এপ্রিলে কিংবা মে মাসে শুরুর দিকে শি জিনপিং রাশিয়া যেতে পারে। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল চীন। যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না। চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সোমবার চীনের গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই এর সতর্কবাণী উচ্চারণ করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজেদের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এসব দেশ মনে চীনের উন্নতি দীর্ঘমেয়াদ ওই অঞ্চলের সবগুলো দেশের স্বার্থ রক্ষা করবে, কাজেই তা বন্ধ করা যাবে না। তিনি বলেন, এশিয়া পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন করোনা মহামারী উত্তর যুগে চীন ও আমেরিকার মধ্যে আঞ্চলিক সহযোগিতা থাকা প্রয়োজন, সংঘর্ষ নয়। বিভিন্ন ইস্যুতে চীনের সাংঘর্ষিক অবস্থানে যাওয়ার যে প্রবণতা ওয়াশিংটন দেখাচ্ছে তা তীব্র সমালোচনা করে ওয়াং ই বলেন, আমেরিকা যেন এ কথা মনে না করে যে আন্তর্জাতিক বিষয়ে তার কথাই শেষ কথা। তিনি স্পষ্ট করে বলেন, চীনের সঙ্গে আলোচনা করতে আসলে আমেরিকা একতরফা দাবিগুলো মেনে নেওয়া হবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে, তবে তা হবে পারস্পরিক সম্মান ও সম অধিকারের ভিত্তিতে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বেইজিং এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উত্তেজনা তুঙ্গে ওঠে। বাণিজ্য, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান ও হংকং, করোনা ভাইরাস নিয়ন্ত্রিত ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে চরম সংঘাতপূর্ণ অবস্থানে চলে যায়। চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরে চীনের ব্যাপারে ট্রাম্পের উন্নতি অনুসরণ করে। বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে মানবাধিকার ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে জো বাইডেন। সূত্র আরব নিউজের।